সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটি ভিডিওতে খুব কম সময়ে আমি তোমাদের 6টা গদ্য যেগুলো তোমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য সেটা খুব সুন্দরভাবে কভার করে দেবো। তো এই ভিডিওটা দেখার পরে তোমরা আসলেই বলবে যে আসলে তোমাদের জন্য এই ভিডিওটা ছিল সর্বশ্রেষ্ঠ ভিডিও। কারণ এই ভিডিওতে আমি একটা কথা বলি, তোমরা যখন সৃজনশীল লিখবে, সৃজনশীলে কিন্তু এই ভিডিওটা দেখার পরে আশা করা যায় যেখান থেকে তোমরা যে 3টা লিখতে পারবা, 3টা অর্থাৎ 30 মার্ক কিন্তু কনফার্ম হয়ে যাবে তোমাদের। এবং তোমাদের একটা কথা বলে রাখি, গদ্য আসলে মূল ভাবটা যদি, মূল বিষয়টাকে যদি তুমি ধারণ করতে পারো, তাহলে পরীক্ষার খাতায় তোমাদের সৃজনশীল লেখা কেউ আটকাতে পারবে না এবং নাম্বার পাওয়া থেকেও কেউ আটকাতে পারবে না। তো চলো লেটস বিগিন। তো প্রথমে আসা যাক আমাদের যে অপরিচিত গল্প, সেই গল্পটি সম্পর্কে। অপরিচিত গল্পে আসলে এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এটা প্রথম প্রকাশ পায় প্রমোদ চৌধুরী কর্তৃক সম্পাদিত সবুজপত্র পত্রিকায়। এবং এই পত্রিকায় আসার পরে অপরিচিত গল্পের আসলে মূল ভাবটা এখন আমরা জানবো। অপরিচিত গল্প কেন্দ্র করে উঠেছে একজন ব্যক্তি, একজন অনুপম, যা লেখক, যে মানে যে গল্প মূল চরিত্র। তো অনুপম কি করেছে, এখানে লেখক আসলে কত হয়ে উঠেছেন। অনুপম আসলে তার পড়ালেখা সব কিছু শেষ করেছেন, কিন্তু তারপরও সে ব্যক্তিত্ব রহিত, অর্থাৎ সে আত্মনির্ভরশীল নয়। সে নিজে একটা চিন্তা করতে পারে না, নিজে সেই চিন্তাকে বাস্তবায়ন করতে পারে না। সে সবসময় তার বাসার মানুষ কেন্দ্রিক, মামা কেন্দ্রিক, মা কেন্দ্রিক। সুতরাং সে অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কে সে যে দূরীকরণ করতে পারবে, সে যে শিক্ষিত ব্যক্তি তার প্রমাণ সে করতে পারে না। তো অনুপমের যখন বিয়ে ঠিক হয়, অনুপমের মামা বিয়ে ঠিক করেন। তো অনুপমের বিয়ে ঠিক করার সময় অনুপমের মামা বিভিন্ন ধরনের সোনা গহনা এগুলোর যৌতুক আগে থেকেই বলে রাখেন। তো সেই যৌতুকগুলোকে আসলে মানে সেই গহনা সোনা সব ঠিক আছে কিনা দেখার জন্য বিয়ের দিনে তিনি স্যাকরা নিয়ে যান। এবং বুঝতে পারছো কেমন ব্যাপার, বিয়ের দিন স্যাকরা নিয়ে গেছেন এবং মেয়ের গলায় সব গহনা পরা আছে, কিন্তু সেদিন বিয়ের আসর থেকে কল্যাণীর গলা থেকে সেই সোনাগুলোকে এনে পরিমাপ করার একটা স্থাপন করে, একটা মানে কথা তিনি উপস্থাপন করেন মেয়ের বাবা অর্থাৎ কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের সামনে। এবং শম্ভুনাথ সেন এটা আসলে মেনে নিতে পারেন না যে আমার একটিমাত্র মেয়ে, তারপর আমাকে অবিশ্বাস করছে যে আমি আসলে সব সোনাগুলোকে খাটিয়ে দিয়েছি কিনা। তো তখন শম্ভুনাথ সেন যে অনুপমকে জিজ্ঞাসা করে যে তুমিও কি একমত বাবা? তো অনুপম কিছু বলে না, সে এমনভাবে তার আচরণ দ্বারা বোঝায় যে সে তার মামা যা বলবে সেটাই। তো সেখানে আসলে সব কিছু প্রমাণ করার পরে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে। বরং শম্ভুনাথ সেনের মেয়েকে অর্থাৎ কল্যাণীকে তার মামা অর্থাৎ অনুপমের মামা যে নাকফুলটা দিয়েছিল সেটাতে আরও সোনা কম থাকে। তো সুতরাং এখান থেকে পরবর্তীতে তাদের খাইয়ে দেয়, বিদায় করে দেয় এবং বলে যে বিয়েটা হবে না। তখন আসলে সবাই রাগ করে, অনুপম এবং অনুপমের পরিবার সবাই। তো কিছুদিন হয়ে আসলে রাগ করলে তো কিছু হবে না। তো একটা সময় 1 বছর পরে অনুপম এবং অনুপমের মা কলকাতায় ঘুরতে যায় এবং সেখানে গিয়ে দেখে যে সে ওই মানে কল্যাণীর সাথে দেখা হয় এবং বুঝতে পারে যে এই মেয়েটাই সেই মেয়ে যার সাথে কিনা অনুপমের বিয়ে ঠিক হয়েছিল। তার আগ পর্যন্ত অনুপম কল্যাণীকে চিনত না। তো তখন অনুপম তার পরিবারের কাছে এর প্রস্তাব করে যে বিয়ের ব্যাপারে, কিন্তু তখনও আর কল্যাণীর বাবা রাজি হলেও কল্যাণী বিয়ে করতে রাজি হয় না। কারণ কল্যাণী সেবাবৃত্ত করার একটা যে মানে নিজে পরিকল্পনা করেছে যে সে আর বিয়ে করবে না, সে মানুষের ছোটদের মানে শিক্ষার্থীদের পড়ালেখার পিছনে সারা জীবনটা কাটিয়ে দেবে। তো এটাই মূলত অপরিচিত গল্পের মূল কাহিনী। এখানে তোমার যদি সৃজনশীল পড়ে তুমি জাস্ট লিখবে যে যৌতুক প্রথাকে নিরুৎসাহিত করা হয়েছে গল্পের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটা গল্পে সে বিভিন্ন ছোট ছোট বিষয়টাকে কেন্দ্র করে বড় একটা গল্প লিখে রাখে এবং এখানে আসলে আমরা বুঝতে পারি যে যৌতুক প্রথার কারণে একটা বিয়ে ভেঙে গেল, অর্থাৎ এই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। এবং অনুপম এখানে ব্যক্তিত্ব রহিত একজন ব্যক্তি। তো যাক, এটা প্রথম গল্প আমরা কমপ্লিট করলাম। এটা কিন্তু তুমি এইটুকু লিখলেই তুমি নাম্বার কিন্তু একদম ফুললি পেয়ে যাবে। এইটার বাইরে আসলে কিছু লেখার মতো সৃজনশীল নাই, বুঝছো? এর বাইরে তুমি যদি এমসিকিউর জন্য পড়তে চাও, একবার রিডিং মারবে, রিডিং মেরে সেটা মার্ক করবে, মার্ক করে পরীক্ষার আগে আরেকবার পড়ে যাবে। সো দেখো, তারপর আমার 2 নম্বর গল্পটা কি? 2 নম্বর গল্পটা হচ্ছে বিলাসী। তো বিলাসী গল্পটা, বিলাসী তো হ্যাঁ 2 নম্বর বিলাসী আছে। তো বিলাসী আসলে কখন প্রকাশ পায়? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত উপন্যাসিক, তার লেখা। এবং এটা ভারতী পত্রিকায় প্রথম প্রকাশ পায়। তো বিলাসী গল্পের মাধ্যমে আসলে কী তুলে ধরা হচ্ছে? এখানে তুলে ধরা হচ্ছে আসলে একজন উচ্চ শ্রেণীর, একজন নিম্ন শ্রেণীর, অর্থাৎ ছেলেটা উচ্চ শ্রেণীর ছিল এবং ছেলেটার নাম মৃত্যুঞ্জয় এবং মেয়েটা হচ্ছে বিলাসী, যে গল্পের যার নামকে কেন্দ্র করে গল্পটির নাম প্রদান করা হয়েছে। তো সেই বিলাসী হচ্ছে নিম্ন শ্রেণীর একজন সাপুড়ে পরিবারের মেয়ে। তো এখানে আসলে বিভিন্নভাবে তাদের ভিতরে প্রেম গড়ে ওঠে এবং সেই প্রেমের পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গ্রাম থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। অর্থাৎ খুড়ো হচ্ছে একজন খুড়ো ছিল, সব থেকে খারাপ ভিলেন চরিত্র বলা যায়। সে হচ্ছে খুড়োটা আসলে কে? খুড়োটা হচ্ছে এই যে মৃত্যুঞ্জয়ের একটা দুঃসম্পর্কের কাকা হয় আর কি।
বুঝছো, একবার আপন কাকা নয়। তো সেই আপন কাকা সবসময় চাইতো যে মৃত্যুঞ্জয়ের এই যে ধন সম্পত্তি রেখে গেছে তার বাবা, মৃত্যুঞ্জয় একটি মাত্র ছেলে, মৃত্যুঞ্জয়কে যেভাবে হোক বিতাড়িত করে সে ধন সম্পদগুলোকে সে নিয়ে নেবে, আমবাগান এগুলোকে সে নিজের আয়ত্তে নিয়ে নেবে। তো সে কারণে সে মূলত বিভিন্ন যুক্তি সবসময় উপস্থাপন করেই গেছে, ভিলেনের মতো, ভিলেনের যা কাজ। তো তারপরে কি হয় যে মেয়ে উচ্চ শ্রেণীর সাথে নিম্ন শ্রেণীর মেয়ে যে বিয়ে হলো, তোমার মৃত্যুঞ্জয় অসুস্থতাকালীন আছে মানে যে মেয়ে অর্থাৎ বিলাসী তার সেবা যত্ন করে এবং সেবা যত্নের পরে বিয়ে করে ফেলে, এবং এই বিষয়টাকে সে বিভিন্ন খারাপভাবে উপস্থাপন করে। খুঁড়ো হচ্ছে খারাপভাবে গ্রামবাসীর কাছে উপস্থাপন করে এবং বলে যে মেয়ের হাতে অন্ন খেয়েছে, অর্থাৎ মৃত্যুঞ্জয় বিলাসীর হাত দ্বারা ভাত খেয়েছিল খুব অসুস্থ থাকার কারণে এবং বিয়ে করেছিল তার আগে। বিলাসীর বাবা বিলাসীর সাথে যে মৃত্যুঞ্জয়ের বিয়েটা দিয়ে দেয়, কিন্তু তারপরও খুঁড়োরা এগুলো বলে যে এটা আসলে হয়নি, উঁচু শ্রেণীর সাথে নিম্ন শ্রেণীর হাতে মেয়ের হাতে ভাত খাওয়া এ তো পাপ, অন্য পাপ। তো সেই বিষয়টাকে মূলত তুলে ধরা হয়েছে যে কীভাবে বর্ণ বৈষম্যতা এখানে প্রকাশ পেয়েছে দুটো শ্রেণীর ভিতরে, জাতগত ভিন্নতা, জাতিগত তফাৎ, এটাকে মূলত কেন্দ্র করে গড়ে উঠেছে এই গল্পটা। এবং শেষকালে আসলে মৃত্যুঞ্জয় মারা যায় সাপের কামড়ে এবং বিলাসীও মৃত্যুঞ্জয়ের শোকে আত্মহত্যা করে বিষ খেয়ে। তো এটাই মূলত এই গল্পের মূল চরিত্র। এটা হচ্ছে এই গল্পটা আসলে কার হাতে মানে কার দ্বারা প্রকাশ পেয়েছে, এটা ন্যাড়া চরিত্রের মাধ্যমে বর্ণিত হয়েছে এই গল্পটা, ঠিক আছে। বর্ণনাকারী হচ্ছে ন্যাড়া হচ্ছে এই মৃত্যুঞ্জয়ের গ্রামের একজন ভালো ছেলে আর কি। তো যাক, এই গল্পটার সম্পর্কে তুমি যে এটুকুলি যদি লেখো যে নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী বিষয়টাকে যদি তুলে ধরো নিজের মতো করে, এটাই জাস্ট অ্যানাপ, যদি বুঝতে পারো উদ্দীপকটা, এর বাইরে আসবে না। তো 2 নম্বর গল্পটা গেলে এখন আমরা 3 নম্বর গল্প কি আছে তোমাদের। 3 নম্বর গল্প আছে আমার পথ লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং এটা হচ্ছে রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এবং এই কাজী নজরুল ইসলামের লেখা, তাহলে বুঝতে পারছো কেমন গল্প হতে পারে। আমার পথ দ্বারা বোঝানো হয়েছে আমার পথ, যেটা আমি যেভাবে নিজের জীবনটাকে পরিচালনা করব, সেটা পথ প্রদর্শন করবে আমার সত্য আমাকে পথ দেখিয়ে দেবে। আমি অন্যের পথ দেখানো কেন নিব, কেন মিথ্যা আমাকে পথ দেবে, মিথ্যা যদি নিজের ভিতরে না থাকে তাহলে আমি কেন ভয় করব, সেটাকে বোঝানো হয়েছে যে একজন সত্যবাদী আসলে কীভাবে দৃঢ় মনোবল বিশিষ্ট হয়, সেটাকে মূলত এর মাধ্যমে বোঝানো হয়েছে। এবং বলা হয়েছে যে এখানে যেমন ধরো তুমি মহাত্মা গান্ধী, ভারতের একজন নামকরা রাজনীতিবিদ। তো মহাত্মা গান্ধী আমাদেরকে পথ দেখিয়েছিলেন যে আমি আছি, তিনি বলেছিলেন তার একটা বক্তব্যে। তো সেখান থেকে মানুষগুলো কীভাবে নিয়েছিল যে মহাত্মা গান্ধী আছেন। তাহলে এত যাদের ভিতরে নিজস্ব আত্মনির্ভরশীলতার অভাব, অর্থাৎ নিজের কোনো ব্যক্তিত্ব বোধ নেই, অর্থাৎ অনুভবের মতোই কিন্তু ওই গল্পের, তো ব্যক্তিত্ব বোধ নেই, সে যাতে কীভাবে নিজেকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে। তো সেটাই মূলত কাজী নজরুল ইসলাম তুলে ধরেছেন যে তুমি নিজের ভিতরের যে আলো, নিজের ভিতরের যে শক্তি, জ্ঞান, প্রজ্ঞা, সেটাকে সামনে বের করে আনো এবং সেটার সাহায্যে নিজের জীবনটাকে আলোকিত করো এবং সামনের দিকে এগিয়ে যাও। তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না, তোমার সত্য তোমাকে পথ দেখাবে। তো এটাই মূলত তুলে ধরেছে যে তুমি অন্যের প্রতি নির্ভরশীল হও না, নিজের সত্যের প্রতি নির্ভরশীল হও। কেন তুমি অন্যের প্রতি নির্ভরশীল হবে? যদি তুমি নিজের সত্যকে নিজে চেনো, নিজের প্রতি নিজের বিশ্বাস থাকে, দৃঢ় আত্মবিশ্বাস থাকে, প্রতিজ্ঞা থাকে, তো তুমি কেন অন্যের পথ দেখানোকে গ্রহণ করবে? নিজের একটা শক্তি আনো। তো সেটাই মূলত তুলে ধরা হয়েছে, প্রতিটা ব্যক্তির ভিতরে অভ্যন্তরীণ একটা শক্তি থাকে, সেই শক্তিটাকেই তিনি বলেছেন যে প্রকাশ করতে। তো কাজী নজরুল ইসলামের এই গল্পটা খুব সুন্দর, এটা থেকে তোমরা জাস্ট এমসিকিউ মানে সিকিউটা লিখতে পারো, খুব সহজভাবে লিখতে পারবা এবং অপরিচিত গল্পটাকেও সুন্দরভাবে লিখতে পারো। এগুলো কিন্তু খুব সহজ, এখান থেকে যাই পড়ুক না কেন তুমি লিখতে পারবা। তারপরে 4 নম্বর গল্পটা কি আসে, 4 নম্বর গল্প হচ্ছে মানব কল্যাণ। সো মানব কল্যাণ আছে মানব কল্যাণ, হ্যাঁ 4 নম্বরে মানব কল্যাণ আছে। মানব কল্যাণ গল্পটা আসলে কি তুলে ধরা হয়েছে, আচ্ছা তাই, মানব কল্যাণ গল্পটা লিখেছেন আবুল ফজল, ঠিক আছে, আবুল ফজল। এবং মানব কল্যাণ এটা নেওয়া হচ্ছে মানবতন্ত্র থেকে, খুব মিল আছে কিন্তু মানব কল্যাণ এবং মানবতন্ত্র, তো মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং এই মানব কল্যাণ গল্পে আসলে তুলে ধরেছেন আবুল ফজল যে মানুষ আমরা ভিখারিকে, যদি কোনো ভিক্ষুক আমাদের বাসায় আসে তাকে আমরা এক মুঠো ভাত খাইয়ে দিই, মানে তাকে ভিক্ষা দিই এক মুষ্টি, এবং আবার কাউকে যদি আমরা এক মুঠো ভাত খেতে দিই সেটা কখনো মানব কল্যাণ হিসেবে পরিগণিত হবে